ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে। মজিদ হাওলাদার আলাদা ঘরে থাকেন। পতজা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালালো। বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে বসলো। ফরিনা ঘুমাচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন। দেখে মনে হচ্ছে কেউ রুহুর গলা চেপে ধরে রেখেছে। ফরিনা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন। পদ্মজার বুকটা ব্যথায় ভরে ওঠে। সে ফরিনার চুলে বিলি কেটে দেয়। আরেক হাতে ফরিনার এক হাত শক্ত করে ধরে। হাত দুটো নিস্তেজ, নরম, যেন মরে গেছে। পদ্মজার কষ্ট হয়। মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা। কত মানুষ ছিল। লাবণ্য বিলেত পড়তে চলে গেল। শুনেছে লাবণ্য বিলেতের এক ছেলেকে বিয়ে করতে চলেছে। আমির অনুমতি দিয়েছে। ফরিনা কষ্ট পেয়েছেন। রানী আপা কোথায় চলে গেল কে জানে। কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এভাবে হারিয়ে যায়। মদনকে আজ সারাদিন দেখা যায়নি। কোথায় সে? ফরিনা চোখ খুললেন। পদ্মজাকে দেখে মৃদু হাসলেন। পদ্মজা বলল, কেমন আছেন আম্মা? কোথায় কষ্ট হচ্ছে? ফরিনা পদ্মজার এক হাত ধরে বলল, তুমি আইসো মা? আসছি আম্মা, কিছু লাগবে? ফরিনার কথা বলতে খুব কষ্ট হয়। সারা শরীরে আগুন পোড়ানো, জ্বালা পোড়া। ঘরটাকে মৃত্যুপুরী মনে হয়। পৃথিবী তাকে আর রাখতে চাইছে না। ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে। তিনি সময় নিয়ে বললেন, কিছু লাগবে না মা, তুমি আমার ধারে থাহো। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আছি আম্মা, আছি আমি। ফরিনা হারিকেনের নিবো আলোয় পুরো ঘরটাকে দেখলেন। পদ্মজাকে দেখলেন। আচমকা ডান পা বিরতিহীন কাঁপতে থাকে। তিনি পদ্মজার শাড়ি খামচে ধরে ভয়ার্ত স্বরে বললেন, আমারে নিয়া যাইতাছে, আমারে ধরো পদ্মজা, আমারে ধরো, আমারে নিয়া যাইতাছে। যা, যা এখান থেকে যা। তিনি কাঁদতে থাকেন। পদ্মজা ভয় পেয়ে যায়। এক হাতে ফরিনার ডান পা চেপে ধরেন। ধীরে ধীরে কাঁপাকাঁপি থেমে যায়। পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালো। তারপর বলল, কিছু হয়নি আম্মা, কেউ নেই এখানে, আপনি মিছিমিছি ভয় পাচ্ছেন। ফরিনা ভীত কণ্ঠে উচ্চারণ করলেন, কেউ নাই? না, নেই। ঘুমানোর চেষ্টা করুন আম্মা। ফরিনা পদ্মজার দুই হাত আঁকড়ে ধরে চোখ বুজেন। পদ্মজা ছাড়া মানুষটার কেউ নেই। তিনি পদ্মজাকে কতটা বিশ্বাস করেন, ভরসা করেন, সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে আসে। তখন ফরিনা চোখ খুলে বললেন, আমার আম্মার নাম ফুলবানু আসিল, রামপুরার ছেড়ি। পদ্মজার ঘুম ছেড়ে যায়। সে নড়েচড়ে বসে। আরও একটি জীবনের গোপন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে পদ্মজা। ফরিনার চোখের দৃষ্টি ছাদে। তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই। বাইরে থেকে শিয়ালের হাঁক ভেসে আসছে। ফুলবানু দেখতে সুন্দর ছিল বলে তার নাম ফুলবানু হয়। ফুলবানুর মা মারা যায় যখন ফুলবানুর বয়স 6। বাবার আদরেই বড় হয়। যখন ফুলবানুর 14 বছর বয়স, তখন বনেদি এক পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। তাদের যৌতুকের চাহিদা অনেক। তাও ফুলবানুর বাবা রাজি ছিলেন। জমি জমা, গরু ছাগল বেচে মেয়ের বিয়ে দিলেন। একটাই যে মেয়ে ছিল। মেয়ের সুখই সব। ফুলবানুর সংসার 2 মাসের বেশি ভালো যায়নি। স্বামী চাপ দেয় যৌতুকের জন্য। ফুলবানু সে খবর তার বাবার কাছে পাঠায়। ফুলবানুর বাবা শেষ সম্বল বাড়িটি বিক্রি করে দেন। মেয়েকে সুখী করে নিজে নিরুদ্দেশ হয়ে যান। বেছে নেন অনিশ্চিত জীবন। মানুষটার খবর আর পায়নি ফুলবানু। বেঁচে আছে নাকি মরে গেছে সে জানে না। বিয়ের বছর খানেকের মাথায় জন্ম হয় ফরিনার। ফুলবানুর শ্বশুরবাড়ি অপেক্ষায় ছিল ছেলের আশায়। মেয়ে দেখে তারা কপাল কুঁচকায়। এদিকে ফুলবানুর স্বামীর সম্পর্ক হয়েছে আরেক বনেদি ঘরের মেয়ের সাথে, যার বয়স ফুলবানুর স্বামীর চেয়েও বেশি। মেয়ে জন্ম দেওয়ার অপরাধে ফুলবানুকে সহ ফরিনাকে রাস্তায় ফেলে দেয় তারা। ফুলবানুর স্বামী বিয়ে করে বনেদি ঘরের সেই মেয়েকে। যৌতুক দিয়ে ভরিয়ে দেয় ঘর। সেখানে এতিম ফুলবানুর জায়গা হয়নি কিছুতেই। রাস্তায় কত অমানুষ ছিঁড়ে খায় তাকে। তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু ধরে রাখে তার আদরের একমাত্র কন্যা ফরিনাকে। মানসিক ভারসাম্য হারিয়ে অনন্তপুরের বাজার বেছে নেয় ফুলবানু। এক পাগলির মেয়ে হিসেবে বড় হতে থাকে ফরিনা। বয়স বাড়তে বাড়তে 12তে এসে ঠেকে। সেই সময়ে এক চন্দ্রহীন রাতে মজিদের শিকার হয় ফরিনা।
ঘোর অন্ধকারে ফরিনাকে নিয়ে আসা হয় পাতাল ঘরে। ছোট ফরিনা মুক্তির জন্য ছটফট করে। মজিদ তখন টগবগে যুবক। তার এক একটা থাবা ক্ষুধার্ত হিংস্র বাঘের মতো। ফরিনার ছোট শরীর নির্মমভাবে কলুষিত হয়। রক্তাক্ত ফরিনা জ্ঞান হারিয়ে পড়ে থাকে পাতাল ঘরে। এরপর দিন চোখ খুলে মজিদের সাথে খলিলকে দেখতে পায়। আশেপাশে কয়েকজন পুরুষ ছিল। বাঁধা অবস্থায় ছিল 4টি মেয়ে। ফরিনার চোখের সামনে 4টা মেয়েকে বীভৎস ধর্ষণ করা হয়। ফরিনা ভয়ে কাঁপতে থাকে। সারা শরীরের ব্যথা ভুলে যায়। নৃশংসতার এই তাণ্ডব শেষ হওয়ার পর মজিদ ফরিনার কাছে আসে। তখন খলিল ফরিনাকে দেখে বলল, ভাই, এই ছেড়ি তো ফুলবানুর। মজিদ প্রশ্ন করে, কোন ফুলবানু? বাজারের পাগলিটা যে। হাওলাদার বাড়ির ছেলেরা ছেলে সন্তানের জন্য খুঁজে খুঁজে অসহায় মেয়েদের বিয়ে করে, যাতে কখনো মুখের ওপর কথা না বলতে পারে। সব জানা সত্ত্বেও চুপচাপ সব মেনে নেয়। সে মেয়ে সুন্দর হোক অথবা কুৎসিত, তাতে যায় আসে না। ছেলে সন্তানটাই আসল। গরিব অসহায় মেয়েদের হাওলাদার বাড়ির পুরুষেরা বিয়ে করে ঘরে তুলে বলে চারপাশে তাদের অনেক নাম, অথচ কেউ জানে না ভেতরের খবর। কেউ জানে না ভালো মানুষের পিছনের নোংরা গল্প। চতুর মজিদ তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয় ফরিনাকে বিয়ে করবে। এমন মেয়ে আর খুঁজে পাওয়া যাবে না। ফরিনার পরিবার বলতে কিছু নেই। মা আছে, সেও মানসিক ভারসাম্য হারিয়ে পথে ঘাটে ঘুরে। সুন্দর অনেক মেয়ের সঙ্গ তো প্রতিদিনই পাওয়া যায়। সমাজের চোখে বউ একজন হলেই হলো। মজিদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ফরিনাকে অন্দরমহলে নিয়ে আসে। পূর্বে মজিদের একটা বিয়ে হয়েছিল, কিন্তু সে মেয়ে বেশি দিন বেঁচে থাকতে পারেনি। মজিদের পাপের পথের বিষধর কাটা হওয়ার ফলে তাকে জীবন দিতে হয়েছে। খলিলের বউ আমিনা তখন গর্ভবতী। আমিনার বয়স ছিল 15। মজিদ ফুলবানুকেও অন্দরমহলে নিয়ে আসে। ফুলবানু আর মজিদের বয়স কাছাকাছি ছিল। মজিদ যখন প্রস্তাব দিল, বোকা সরল সহজ ফুলবানু খুব খুশি হয়। তার মেয়ে এত বড় বাড়িতে রানীর হালে থাকবে, তাকেও থাকতে দিবে। এর চেয়ে খুশির কি হতে পারে। মজিদের মাতা নূরজাহান বিয়ের প্রস্তুতি নেন। বাড়িতে মজিদ খলিলের অভিভাবক বলতে তিনি ছিলেন। তার স্বামী অষ্টাদশী এক তরুণীর সতীত্ব হরণ করতে গিয়ে সেই তরুণীর হাতে নিহত হয়। ঘরোয়াভাবে সম্পূর্ণ হয় বিয়ে। অলন্দপুর সহ আশেপাশের সব গ্রামে ছড়িয়ে পড়ে মজিদ হাওলাদারের নাম। বনেদি ঘরের শিক্ষিত পাত্র হয়ে বিয়ে করেছেন এক অসহায় পাগলির মেয়েকে। সবার মন প্রাণ শ্রদ্ধায় ভরে ওঠে। বিয়ের রাতে ফরিনা দ্বিতীয়বারের মতো মানুষরূপী যমদূতের দেখা পায়। শরীরে চুপ চুপ দাগ বসে। বিছানায় পড়ে থাকে দীর্ঘদিন। ধীরে ধীরে সুস্থ হয়। মজিদের অত্যাচারে আবার শয্যা গ্রহণ করে। ফরিনার এত দুর্বলতায় মজিদ অতিষ্ঠ হয়ে ওঠে। ক্রোধে ফেটে পড়ে সে। তার বিকৃত মস্তিষ্ক ফরিনাকে নগ্ন করে পিটানোর আহ্বান জানায়। মজিদ তাই করে। সে দৃশ্য চোখে পড়ে ফুলবানুর। গগন কাঁপিয়ে চিৎকার করে ওঠে। সেই চিৎকার ফুলবানুর জীবনের মরণ কাটা হয়ে দাঁড়ায়। মজিদের হাতে বন্দী হয় সে। ফরিনার ঘরে তাকে বেঁধে রাখা হয়। তখন বিছানায় ফরিনা রক্তাক্ত অবস্থায় ছিল। অস্পষ্ট স্বরে আম্মা আম্মা বলে চুপ হয়ে যায়। ফুলবানু চিৎকার করে মানুষকে ডাকে। কেউ শুনেনি তার চিৎকার। নূরজাহান আমিনা সব শুনেও নিজেদের ঘরে শুয়ে থাকে। আমিনা ভালো বংশের মেয়ে। তাকে বিয়ে করার কারণ সে মৃগী রোগী আর খুব ভীত প্রকৃতির। আমিনার পিতা প্রভাবশালী। গ্রাম্য রাজনীতির সাহায্যের জন্য হাওলাদারদের প্রভাবশালী ক্ষমতাবান আত্মীয় প্রয়োজন ছিল। আমিনার আরও বোন ছিল, সুস্থ সুন্দর, কিন্তু মজিদ খলিলের জন্য পছন্দ করেছে রোগী ভীত প্রকৃতির মেয়ে আমিনাকে। ফরিনাকে সুস্থ করার জন্য ফুলবানুকে ছেড়ে দেওয়া হয়। তবে এক ঘরে বন্দি রাখা হয়। কেটে যায় 3-4 দিন। বাইরে ঝুম বৃষ্টি। ফুলবানু ফরিনার মুখ ছুঁয়ে আদর করে আর বলে, আমার আম্মা। ফরিনার ঠোঁট ভেঙে কেঁদে মায়ের কাছে অভিযোগ করে, আমারে অনেক মারে আম্মা, আমারে লইয়া যাও, আমি এইখানে থাকুম না। ফুলবানুর চোখ বেয়ে জল পড়ে, 2 হাতে মাথা চুলকায়। ফরিনা তাকে নদীর পাড়ে নিয়ে গোসল করিয়ে দিত। কেউ খাবার দিলে ফরিনা তার মাকে খাইয়ে দিত, নিজে খেত। যাযাবর জীবনে ফরিনার দায়িত্বে ছিল তার মা।
ফুলবানু সব কিছুতে শূন্য দেখে, শুধু বুঝতে পারে তার মেয়েকে একজন লোক অত্যাচার করে। এটা মনে হতেই ফুলবানুর দৃষ্টি অস্থির হয়ে পড়ে বারবার, এলোমেলোভাবে হাত পা নাড়াতে থাকে। দরজা খট করে শব্দ হয়, মজিদ ঘরে প্রবেশ করে। ফুলবানু তেড়ে এসে মজিদের চুল টেনে ধরে বাহুতে দাঁত বসিয়ে দেয়। মজিদ আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়, আর্তনাদ করে ওঠে। ফুলবানুর চুল শক্ত করে ধরে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে। ফুলবানু মেঝেতে পড়তেই শব্দ হয়, ফইনা কাঁদতে শুরু করে। ফুলবানু আবার উঠে দাঁড়ায়, রাগে সে কিরমির করছে, মুখ দিয়ে অদ্ভুত শব্দ বের হচ্ছে। ফুলবানু কাছে আসতেই মজিদ ফুলবানুর তল পেটে লাথি দেয়। ফুলবানু ছিটকে পড়ে। ফুলবানু ছিটকে পড়ে গঙ্গাতে থাকলো। ফইনা ভয়ে জড়সড়, সে কাঁদতে কাঁদতে মজিদকে অনুরোধ করলো, আমার আম্মারে মাইরেন না, আপনি আমার আম্মারে মাইরেন না, আমার আম্মাই কিচ্ছু বুঝে না। মজিদ পালঙ্কের নিচ থেকে দড়ি নিয়ে ফইনার হাত পা বাঁধে। ফুলবানু নতুন উদ্যমে আবার ছুটে আসে। সে মজিদকে খুন করতে চায়, কিন্তু দুর্বল বোকা ফুলবানু পেরে ওঠেনি মজিদের সাথে। মজিদ ফুলবানুর শরীরের প্রতিটি লোমকূপকে নির্মমভাবে আঘাত করে খামচে ধরে। তারপর দুই হাতে ফুলবানুর চুল ধরে মেঝেতে আঘাত করে কয়েকবার। ফুলবানুর মাথা থেকে রক্ত ছিটকে পড়ে চারপাশে। ফইনার চিৎকার বৃষ্টি ও বজ্রপাতের সাথে হারিয়ে যায়। থেমে যায় ফুলবানুর অভিশপ্ত যাযাবর জীবন। ফইনার কণ্ঠনালী স্তব্ধ হয়ে যায়। এই জীবনে ভয়ঙ্কর বলতে তার আর কিছু দেখার নেই। রাত শেষে দিন আসে। ফুলবানুর দেহ ভেসে যায় কোনো এক নদীর স্রোতে। ফুলবানুর নির্মম মৃত্যু ফইনার প্রতিটি নিঃশ্বাসের সাথে মিশে যায়। যতবার নিঃশ্বাস নেয় ততবার মনে পড়ে মায়ের কথা, মায়ের মৃত্যুর কথা। ছোট ফরিনা বুকের ভেতর মায়ের স্মৃতি লুকিয়ে রেখে মজিদের দাসত্ব স্বীকার করে নেয়। এই দাসত্ব জীবনে সে বারবার অত্যাচারিত হয়েছে। ব্যথায় মলম লাগিয়ে দেওয়ার জন্য কেউ ছিল না। একা কাটিয়েছে প্রতিটি মুহূর্ত। বিয়ের 4 বছরের শেষ দিকে কোল আলো করে আসে পুত্র সন্তান। ফরিনা জীবনে আনন্দ খুঁজে পায়। যখন তার পুত্র সন্তানের 2 বছর, তখন ফরিনা ভাবে সে তার মায়ের হত্যার প্রতিশোধ নেবে। হুট করেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে। সুযোগ আসে মজিদকে হত্যা করার। ফরিনা রামদা হাতে তুলে নেয়। দুর্ভাগ্যবশত মজিদ টের পেয়ে যায়। সে ফরিনাকে খলিল, নূরজাহান, আমিনা সবার সামনে নগ্ন করে লাঠি দিয়ে আঘাত করে। ফরিনা 2 হাতে দেয়াল খামচায়, যেন দেয়াল ছুটে এসে তার কাপড় দেয়, তার লজ্জা ঢেকে দেয়। কিন্তু অসম্ভব ঘটনা ঘটেনি। ফরিনা হার মেনে নেয়, সহ্য করে নেয় সব। তার একমাত্র সন্তানকে নিয়ে সে বাঁচার স্বপ্ন দেখে। কিন্তু বুকের মনে কোঠায় রক্তাক্ত তাজা অবস্থায় রয়ে যায় তার মায়ের মৃত্যু। ফরিনা 2 চোখ বুজে, গড়িয়ে পড়ে 2 ফোঁটা জল। ফরিনার বলা প্রতিটি কথা গুমড়ে গুমড়ে যেন দেয়ালে বাড়ি খাচ্ছে। সেই শব্দে পদ্মজার মাথা ভন ভন করছে। তার চোখের জল বুক অবধি নেমে এসেছে। সে অনুভব করে তার বুকের ভেতর ধিকে ধিকে আগুন জ্বলছে, হাত পা শক্ত হয়ে গেছে। মনে হচ্ছে সে অন্য সত্তায় অবস্থান করছে। চোখের জল মুছে ফইনার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর বলল, কথা দিচ্ছি মজিদ হাওলাদারের মাথা আমি আপনার নামে উৎসর্গ করব। ফরিনা পদ্মজার হাতে চুমু দেন। তিনি এখন ভোরের শিশিরের মতো শীতল। নিজের ভেতরের সবটুকু রাগ, ক্ষোভ, আগুন ঢেলে দিয়েছেন পদ্মজার ভেতর। এবার বোধহয় মুক্তির পালা। ফরিনা পদ্মজার চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার মুখটারে আমার জান্নাতের সুবাসের লাহান মিষ্টি মনে হয়। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবেগপ্রবণ হয়ে বলল, আপনি আমার আরেক মা, আমার আরেক বেহেশত। ফরিনা হাসলেন। পদ্মজা বলল, আজ থেকে আপনার সব দায়িত্ব আমার। আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার। আমি আপনার সব চাওয়া পূরণ করব। ফরিনা হাসলেন। ধীরে ধীরে বললেন, আমি পাপী। ধর্ম নিয়ে আমার শিক্ষা আসিল না, তুমি আমারে শিখাইছ। শেষ দিনগুলো তোমার কথা মতো ইবাদত করছি। যদি আল্লাহ কবুল কইরা আমার নামে জান্নাত কইরা রাহে, দরজার সামনে তোমার লাইগা খাড়াইয়া থাকাম। ফরিনার কথাগুলো পদ্মজার বুকে তীরের মতো আঘাত হানে, গায়ে কাটা দিয়ে ওঠে। সে 2 হাতে ফরিনাকে জড়িয়ে ধরে বলল, কেন এসব বলছেন আম্মা? আমার ধারে আমার লগে ঘুমাও মা। পদ্মজা ফরিনার পাশে শুয়ে পড়ে। ফরিনাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করে।
মাথায় হাজারটা ভাবনা, অনেক ক্ষোভ, ঘৃণা। অত সব নিয়ে কি ঘুম আসে? এরপর দিন সারাদিন ফরিনা কথা বলেননি, খাবারও খাননি। বাড়ির কোনো পুরুষই বাড়িতে ছিল না। রাতে পদ্মজা শুতে আসে। ফরিনা পদ্মজার দিকে তাকিয়ে একবার শুধু হাসে। পদ্মজা দুরু দুরু বুক নিয়ে চোখ বুজে। কিছু মুহূর্ত পার হতেই দ্বিতীয়বারের মতো আরেক মায়ের মৃত্যুর সাক্ষী হয়। ধাপড়ানোর শব্দ শুনে পদ্মজা ধরফরিয়ে ওঠে। ফরিনার শরীর কাঁপছে। মাথার কাছে হারিকেনের আলো নিভে যাওয়ার পথে। পদ্মজা, ফরিনা আর অদৃশ্য আজরাইল ছাড়া ঘরে কেউ নেই। পদ্মজার বুকের ধরফরানি বেড়ে যায়। সে ফরিনার এক হাত চেপে ধরে। কালিমা শাহাদাত পড়তে থাকে। পদ্মজার মুখে উচ্চারিত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু স্মরণ করিয়ে দেয় সৃষ্টিকর্তার কথা। যিনি সৃষ্টি করেছেন তার কাছেই ফিরে যেতে হচ্ছে। পদ্মজার সাথে সাথে ফরিনাও উচ্চারণ করেন। তারপর পরই দেহ ছেড়ে পাড়ি জমান দূর দূরান্তে। পদ্মজা আম্মা ডেকে চিৎকার করে কেঁদে উঠল। ফরিনার প্রাণহীন দেহটার উপর আছড়ে পড়ে বলল, আপনিও আমাকে ছেড়ে চলে গেলেন আম্মা। আমির সবেমাত্র বাড়িতে প্রবেশ করেছে, পানি পান করছিল। পদ্মজার কান্না কানে ভেসে আসতেই সে গ্লাস রেখে উল্কার গতিতে ছুটে আসে। মজিদের ঘুম ভেঙে যায়। পদ্মজার কান্না শুনে তিনি অবাক হলেন। আমির তো পদ্মজাকে মারবে না, তাহলে এই মেয়ে এইভাবে কাঁদে কেন? তিনি চশমা পরে ঘর থেকে বের হন। আমিরা নিজ ঘরে চুপ করে বসে আছে। ভূমিকম্প হয়ে গেলেও তিনি বের হবেন না। খলিল রিদওয়ান বাইরে। লতিফা, রিনু হারিকেন জ্বালিয়ে দৌড়ে আসে। বিদ্যুৎ নেই বিকেল থেকে। আমির ঘরে প্রবেশ করে চমকে যায়। পদ্মজা হাউমাউ করে কাঁদছে। আমির ফরিনার পাশে এসে দাঁড়ায়। আলতো করে ছুঁয়ে ডাকল, আম্মা। আমিরের মস্তিষ্ক যখন বুঝতে পারে তার মা বেঁচে নেই, সে স্তব্ধ হয়ে যায়। চারপাশ থমকে যায়। মজিদ ঘরে এসে প্রবেশ করতেই আমির তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার রক্তপূর্ণ চোখ দুটি বেয়ে জল পড়ছে। সে রাগে কাঁপতে থাকে। মজিদকে এলো পাথারি ঘুষি দিল। তারপর গলা চেপে ধরে বলল, আম্মার উপর হাত তুলতে না করছিলাম। পদ্মজার উপর নজর রাখা দুজন ব্যক্তি আমিরকে ঝাপটে ধরে। আমিরের মুখ থেকে নির্গত হতে থাকে বিশ্রী গালিগালাজ। মজিদের চোখ ফুলে গেছে, নাক দিয়ে রক্তের স্রোত নেমেছে। তিনি বিস্ফোরিত নয়নে চেয়ে আছেন। আমির কখনোই তার সাথে এমন করেনি।